আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি নাজনীন আক্তার কেয়া, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজও আমি তোমাদের বায়োলজি ক্লাস নিয়ে চলে এসেছি। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর তোমরাও নিশ্চয়ই এতক্ষণ মোবাইল নিয়ে, কেউ ল্যাপটপ নিয়ে বসে পড়েছো ক্লাস দেখার জন্য। আজও আমি তোমাদের 13 অধ্যায় পড়াবো। একটা অধ্যায় আসলে বারবার প্রতিদিন পড়াতে কিরকম, তাই না? যে একই অধ্যায় তোমাদের কাছে একটু বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমরা যে অধ্যায়টা শুরু করব সেই অধ্যায়টা আমরা শেষ করে ছাড়বো। অর্থাৎ আমরা অধ্যায়টা শেষ হলে নতুন আর একটা অধ্যায় শুরু করব। যেহেতু আমাদের স্কুল বন্ধ, তাহলে অল্প অল্প করে এখান থেকে একটা পার্ট, ওখান থেকে একটা পার্ট পড়লে তো হবে না, সবগুলোই আমাদের শেষ করতে হবে একবারে নিয়ম মতো। আর তোমরাও যদি আমার ক্লাসটা দেখো তাহলে একেবারে ঠিক স্কুলে যেমন, আমার মনে হয় এখানেও 80% কভার করতে পারবে তোমরা। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ক্লাসগুলো একটু দেখবে মন দিয়ে, এবং তোমাদের যারা পরিচিত জন আছে, তোমার স্কুলের হোক, তোমার প্রতিবেশী হোক, যেই হোক, নবম এবং দশম শ্রেণীর যারা, তাদেরকে অবশ্যই উৎসাহিত করবে ক্লাসটা দেখার জন্য। আবারও বলছি, এতে কিছুটা হলেও উপকার হবে, অবশ্যই উপকার হবে। সারা দেশেই কিন্তু এভাবে ক্লাস চলছে, আমাদের আরো কতদিন নিতে হবে তার কিন্তু কোনোই ঠিক নেই। কারণ আমরা এমন একটা অবস্থানে আছি, সেখান থেকে যে কবে আমরা সেই স্বাভাবিক পরিবেশে আসব তার কোনোই ঠিক নেই। সবই উপরওয়ালার ইচ্ছা, উনি যখন চাইবেন তখনই হবে। চলো তাহলে আজ আমরা ক্লাস শুরু করি। আমরা আজও সেই 13 অধ্যায় পড়ব। কি ছিল আমাদের 13 অধ্যায়? জীবের পরিবেশ। এই যে জীবের পরিবেশে তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা আগের দিন যেগুলো পড়েছিলে, এইগুলো যখন স্কুল খুলবে তখন ক্লাসের যদি সুযোগ হয়, অবশ্যই ক্লাসে প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারবে স্যার ম্যাম বললে। তারপরেও আজ আমি তোমাদের ছোট কিছু প্রশ্ন করি, হয় আমার মনে হয় তোমরা উত্তর দিতে পারবে। ইকোসিস্টেম কি বলো তো তোমরা? নিশ্চয়ই বলতে পারবে। একটা নির্দিষ্ট অঞ্চলে জীব ও জড়ের ভেতরে যে একটা মিথস্ক্রিয়া, যেটা আন্তঃসম্পর্ক, সেটাকে কি বলা হয়? ইকোসিস্টেম বলা হয়। আমরা ইকোসিস্টেমের সব উপাদানগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এটাও পড়েছিলাম যে পুরো পৃথিবীতে ইকোসিস্টেম কয়টা? স্থলজ এবং জলজ। আমরা গতদিন জলজের একটা পড়েছিলাম, পুকুরের। জলজের আবার অনেকগুলো আছে, পুকুর আছে, নদী আছে, সমুদ্র আছে। তো আমরা পুকুরেরটা পড়েছিলাম, তাই না? আজ আমরা পড়ব এই যে আমরা যে ইকোসিস্টেমটা পড়লাম, এই ইকোসিস্টেমে আমরা কিন্তু জীব এবং জড় নিয়ে আলোচনা করেছিলাম। এই জীব উপাদানের ভিতরে আমরা আবার কি আলোচনা করেছিলাম? উৎপাদক নিয়ে আলোচনা করেছিলাম। এই যে উৎপাদক, খাদক এবং বিয়োজক, এই উৎপাদককে খেয়ে কি করে? খাদকরা বেঁচে থাকে। আবার খাদককে, সে জীবিত হোক কিংবা মৃত হোক, এই খাদকগুলোকে বিয়োজক আবার কি করে? বেশিরভাগ মৃতই। এগুলোকে আবার পরিবেশে ফিরিয়ে দেয় জড় উপাদান হিসেবে, যেগুলো আবার উৎপাদক গ্রহণ করে। তো এই যে এদের ভেতরে যে একটা আদান প্রদান, অর্থাৎ এক স্তর থেকে অন্য স্তরে যাওয়া আসা, অর্থাৎ উৎপাদকই কিন্তু বাস্তুতন্ত্রের যে কার্যক্রমটা, মূলত এই কার্যক্রমে উৎপাদকই প্রথমে কিন্তু মাঠে নামে, অর্থাৎ ওই প্রথম কাজটা শুরু করে। উৎপাদক যদি না থাকতো তাহলে কিন্তু এই যে তৃণভোজী বলো, মাংসাশী বলো, যে খাদকগুলোই হোক, যে প্রাণীগুলোই হোক, এরা কি বেঁচে থাকতে পারতো? পারতো না। কেন পারতো না? খাদ্যের অভাবে এরা খাদ্য সংকটে মারা যেত। তাই উৎপাদক অবশ্যই প্রয়োজন। আর উৎপাদক কোনগুলো? সবুজ উদ্ভিদ, যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এই উৎপাদক যখন সূর্য থেকে শক্তি নিয়ে, সূর্য থেকে আলো নিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে, এই খাদ্যগুলো আবার কি করে? এই যে খাদক আছে প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে, এই খাদকদের ভেতরে আবার কি করে? স্তরে স্তরে প্রবাহিত করে, খাদকদের ভিতরে প্রবাহিত করে।
একেই বলা হয় কি খাদ্য শৃঙ্খল। তাহলে আমরা প্রথমে আজ পড়বো কি খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। আমাদের প্রথম আজকে আমরা বেশ কিছু ধারাবাহিকভাবে পাঠ পড়বো। আমাদের প্রথমটা হচ্ছে আমরা প্রথম পড়ব খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল। তাহলে খাদ্য শিকলটা তাহলে কি আমরা জানলাম যে যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে এই প্রথম স্তরের খাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত প্রবাহিত হবে, এটাকেই বলা হয় কি খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খলটা কি দেখো, একটা উদাহরণস্বরূপ তোমাদের বলা যায়, তোমাদের বইয়েও আছে, সেই উদাহরণটা দিলে তোমাদের একটু বেশি উপকার হবে, মনে রাখতে পারবে। যে মনে করো ঘাস, একটা মাঠে ঘাস উৎপাদন হয়েছে, ঘাস তৈরি হয়েছে। এই ঘাসটাকে কে খাবে? এই ঘাসটাকে ওই আশেপাশে ঘাস ফড়িং আছে, তোমরা ঘাস ফড়িং সবাই দেখেছো, আমাদের এলাকায় তো আমরা মোটামুটি সবাই দেখেছি। এই ঘাস ফড়িং কি হবে? ঘাসটাকে খেয়ে ফেলবে। এরপর কি হবে? ওই ফড়িংটাকে আবার ব্যাঙ খেয়ে ফেলবে, ওই ফড়িংটাকে ব্যাঙ খেয়ে ফেলবে। তারপর ব্যাঙটাকে আবার কি হবে? সাপ খেয়ে ফেলবে। একটা সাপ ওই ব্যাঙটাকে কিন্তু গিলে ফেলতে পারে, একটা সাপ ব্যাঙকে গিলে ফেলতে পারে। তাহলে সাপ ব্যাঙকে গ্রহণ করছে, খাদ্য হিসেবে ভক্ষণ করছে। আবার এর আশেপাশে যদি বড় জাতীয় কোনো সাপ থাকে, বিশেষ করে গুই সাপ থাকে, এই বর্ষাকাল এখন কিন্তু বর্ষাকালে পুকুরে প্রচুর গুই সাপ দেখা যায়, যদিও আগের তুলনায় এখন কমে গেছে, তারপরেও কিন্তু দেখা যায়। গ্রামে তো অবশ্যই দেখা যায়, আর আমরা তো মূলত গ্রাম অঞ্চলেই বসবাস করি। আমরা যে এই যে অঞ্চলটা, এটা কিন্তু মূলত একটা গ্রাম। তাহলে এই গুই সাপ আবার ওই সাপকে খেয়ে ফেলবে। তাহলে প্রথমে দেখো কি হলো খাদ্য শৃঙ্খলে, ঘাস। এই যে ঘাস, এই ঘাসটাকে কে খাবে? ফড়িং খাবে, অর্থাৎ ঘাস ফড়িং। ঘাস ফড়িং খাবে একে। তারপর আবার এই ফড়িংকে কে খাবে? ব্যাঙ খাবে। এইটাকে আবার কে খাবে? ব্যাঙ। এইটাকে আবার কে খাবে? এই ব্যাঙ আবার কে খাদ্য হিসেবে ভক্ষণ করবে? সাপ। সাপ, এই সাপকে আবার যদি থাকে আশেপাশে, না থাকলে খাবে না, যদি পাশে যদি থাকে তাহলে কে খাবে? গুই সাপ খেয়ে নেবে আবার একে। মনে করো গুই সাপ আছে, এখন বর্ষাকাল, এই গুই সাপটা এই সাপটাকে ভক্ষণ করবে। তাহলে কি হচ্ছে দেখো, এইটা হচ্ছে কি উৎপাদক, এই ঘাসটা কি উৎপাদক। ঘাসটা কি হিসেবে কাজ করছে? উৎপাদক হিসেবে। আমাদের বাস্তুতন্ত্রে যে উপাদানগুলো দেখো, আর এটা কি প্রথম স্তরের খাদক, এটা হচ্ছে প্রথম স্তরের খাদক। এইটা হচ্ছে কি দ্বিতীয় স্তরের খাদক। এইটা কি তৃতীয় স্তরের খাদক। তোমরা যদিও বোঝো, অধ্যায়টা কিন্তু অনেক সহজ, এক দুবার করে নিলেই হয়ে যায়, সবচেয়ে সহজ অধ্যায়। আর তারপরে কি আছে, আমরা আরো একটা পড়েছিলাম যে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ খাদক। সর্বোচ্চ খাদক সবসময় যে থাকবে তা কিন্তু নয়, তবে থাকতেও পারে। তাহলে এই যে এখন আমরা পেয়ে গেছি একটা সর্বোচ্চ খাদক। তাহলে এখন আমরা পেয়ে গেলাম কি, এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। এই হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে আমাদের যে ইকোসিস্টেমের যে উপাদানগুলো আমরা কিন্তু পেয়ে গেছি, উৎপাদক জীব ও উপাদান যেগুলা, উৎপাদক প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের এবং সর্বোচ্চ স্তরের। তাহলে কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে, একটা থেকে আরেকটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ একটা আরেকটাকে ভক্ষণ করছে। এইটাকেই বলা হয় কি খাদ্য শৃঙ্খল। এইটাকেই বলা হয় খাদ্য শৃঙ্খল। এই যে খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খল কিন্তু বিভিন্ন রকমের হতে পারে।
এই খাদ্য শৃঙ্খল বিভিন্ন রকমের হতে পারে। খাদ্য শৃঙ্খলটা শিকারজীবী আছে, পরজীবী আছে এবং মৃতজীবী আছে। শিকারজীবী কোনগুলো? শিকারজীবী বলতে মূলত কোনটা? এই উৎপাদকটা হচ্ছে, উৎপাদককে যে খাবে সে হচ্ছে প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট থাকবে। অর্থাৎ শিকারজীবী যে খাদ্য শৃঙ্খল, যেটা এই খাদ্য শৃঙ্খলের যে উৎপাদক থেকে শুরু করে যে প্রাণীগুলো থাকবে, যে জীবগুলো থাকবে, এইগুলো কি, এইটা হচ্ছে প্রথম স্তরের খাদকটা আকারে একটু ছোট থাকবে, আকারে সবচেয়ে একটু ছোট থাকবে এবং পর্যায়ক্রমে খাদকগুলো নিচের স্তর থেকে উপরের স্তরের খাদকগুলোকে শিকার করবে, উপরের স্তরের খাদকগুলোকে শিকার করবে। সেই খাদ্য শৃঙ্খলটাকে বলা হয় কি? শিকারজীবী খাদ্য শৃঙ্খল। এরপরে কি? পরজীবী খাদ্য শৃঙ্খল, প্যারাসাইট ফুড চেইন যেটাকে বলা হয়, প্যারাসাইট ফুড চেইন। এই প্যারাসাইট ফুড চেইনটা কি? পরজীবী উদ্ভিদ বা প্রাণীর অধিকাংশ কি করে? নিজেদের চেয়ে বড় আকারের জীবদেহে অবস্থান করে এবং খাদ্য গ্রহণ করে। অর্থাৎ ওর সাইজ যা, যে খাবারটা খাবে যে খাদকটা, তার চেয়ে বড় আকারের যে প্রাণীটা আছে ওর উপর নির্ভর করে বেঁচে থাকতে চায়। কোন কোন ক্ষেত্রে আবার পরজীবীরা কি করে? এই ধরো একটা পরজীবী একটা বড় প্রাণীর উপরে আছে, ওই পরজীবীর উপর আবার ছোট ছোট পরজীবী থাকতে পারে, আরো এক ধরনের প্রাণী মানে জীব ওর ভেতরে বসবাস করতে পারে। এই ক্ষেত্রে এদেরকে বলা হয় কি? এই ক্ষেত্রে প্রথম ধাপ সবসময় সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে, সেক্ষেত্রে এটা এই শৃঙ্খলটা অসম্পূর্ণ থাকে। যখন কোনো খাদ্য শৃঙ্খলে, আরেকটা জিনিস তোমাদের বলে দিই আমি, যখন কোনো খাদ্য শৃঙ্খলে উৎপাদক থাকবে না, উৎপাদক যে সবসময় থাকবে তা কিন্তু নয়, এই উৎপাদকটা যখন থাকবে না তখন কিন্তু সেটা সম্পূর্ণ খাদ্য শৃঙ্খল নয়, তখন তাকে আমরা বলবো অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। পরজীবীর ক্ষেত্রে তাই হয়। দেখো পরজীবী খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কি? মানুষ, মনে করো মানুষ কিন্তু একটা, ধরো আকারে আমরা তো বড়, তাই না? আমরা কিন্তু আকারে বড়। এই মানুষকে কে খাবে? আমরা, আমাদের গায়ে কি হয় বলতো? মশা পড়ে না? এখন ভীষণ মশা, ইদানিং খুব মশা মানে উপদ্রব বেড়ে গেছে, মশার উপদ্রব। তাহলে বর্ষাকালে সম্ভবত মশার উপদ্রবটা একটু বেড়ে যায়। তো এই মানুষের উপর নির্ভর করবে কে? মশা। অর্থাৎ এই মশাটা মানুষের শরীরে বসে এর রক্তটা শোষণ করে নেবে, মাংস তো আর খাচ্ছে না, রক্তটা শোষণ করে নিচ্ছে। তাহলে এই মশার ভেতরে আবার দেখো আছে কি? এটা কিন্তু পরজীবী, কারণ কি? আরেকটা জীবের উপর নির্ভরশীল, আরেকটা জীবের উপর নির্ভরশীল। এই মশার ভেতরে আমরা ওই যে বললাম অনেক সময় ওই পরজীবীর মধ্যে আবার ক্ষুদ্রতম আরো কিছু পরজীবী থাকতে পারে। এর ভেতরে আবার আছে কি? ডেঙ্গু ভাইরাস। এর ভেতরে কি আছে? আবার ডেঙ্গু ভাইরাস আছে এর ভেতরে। আমি তোমাদের একটু বলে নি, আমার লেখা একটু গেল, আমার লেখা একটু বাঁকা হয়ে যায়, তোমরা কিছু মনে করবে না। এই ডেঙ্গু ভাইরাস, তাহলে মানুষ এটা হচ্ছে বড়, এটা কি? এর উপর নির্ভর করবে এই পরজীবীটা, এটা হচ্ছে সাইজে বড়। এবার মশা, এই মশার ভেতরে আছে কি? ডেঙ্গু ভাইরাস। এই মশার ভেতরে আছে কি? ডেঙ্গু ভাইরাস। আবার দেখো আরেকটা কি বিষয়, এটাও কিন্তু একটা অসম্পূর্ণ, এটা এর ভেতরে কিন্তু কোনো উৎপাদক নেই, এখানে কিন্তু কোনো সবুজ উদ্ভিদ নেই, তাই এটাকে বলবো আমরা অসম্পূর্ণ একটা খাদ্য শৃঙ্খল। আর এটা কি? পরজীবী খাদ্য শৃঙ্খল বা প্যারাসাইট ফুড চেইন। এই যে মশা, ডেঙ্গু ভাইরাস কেন হয়? অর্থাৎ স্ত্রী এডিস মশার কারণেই কিন্তু ডেঙ্গু ভাইরাস, মানে এই ভাইরাসটা আমাদের আক্রমণ করে। অর্থাৎ এই মশাটা কিন্তু স্ত্রী এডিস মশা এটা। তাহলে এই যে মশাটা যখন এখান থেকে যে রক্তটা গ্রহণ করবে, এই রক্ত থেকে কিন্তু সে পুষ্টি লাভ করবে না। মশাটা কিন্তু সরাসরি রক্ত থেকে পুষ্টি লাভ করবে না, এই রক্তটা ঠিকই নেবে, নেওয়ার পর কি করবে? একে পুষ্টি দেবে, এই ডেঙ্গু ভাইরাসকে সে। এর ভেতরে যে ডিম্বাণুগুলো আছে,
এর এর গর্ভস্থ যে ডিম্বক গুলো আছে সেইগুলোকে সে কি করবে, পুষ্টি দিয়ে ওকে বিকাশ লাভে সহায়তা করবে। এরপরে আমরা আরেকটা কি পড়েছিলাম, আরেকটা কি বলেছিলাম, এটা তাহলে কি, এটা হচ্ছে পরজীবী। এইটা কি আমরা পড়লাম, এটা হচ্ছে পরজীবী। এটা পরজীবী খাদ্য শৃঙ্খল। এরপরে আসছে কি, মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এটা হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল আমি আর লিখছি না। মৃতজীবী খাদ্য শৃঙ্খল কি দেখেই বোঝা যাচ্ছে যে যে খাদ্য শৃঙ্খলের মানে জীবের মৃতদেহ থেকে যেটা শুরু হবে, জীবের মৃতদেহ থেকে শুরু হয়ে খাদ্য শৃঙ্খলটা কি হবে, একাধিক স্তরে বিন্যস্ত হবে। একেই বলবো কি আমরা মৃতজীবী খাদ্য শৃঙ্খল। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে মৃতদেহ, যে কোনো প্রাণী বা যে কোনো, এক কথায় যে কোনো জীবের মৃতদেহ হতে পারে। এই মৃতদেহকে কে ভক্ষণ করবে, ছত্রাক ভক্ষণ করবে। এই মনে করো ছত্রাক, এই ছত্রাকে মৃতদেহকে ভক্ষণ করলো, আবার এই ছত্রাককে কে ভক্ষণ করবে, কেঁচো। এই ছত্রাককে আবার খাদ্য হিসেবে গ্রহণ করবে কে, কেঁচো। এখানেও একটা জিনিস খেয়াল করো, বলতো কি এখানে একটা জিনিস, এইখানেও কিন্তু উৎপাদক নেই, এই উৎপাদকটা কিন্তু এখানেও নেই, তাই এটাও কিন্তু অসম্পূর্ণ। কিন্তু এটা হচ্ছে মৃতজীবী। মনে করে একটা মৃতদেহ, সেটা যে কোনো জীব হতে পারে, তাকে ছত্রাক ভক্ষণ করবে এবং সেই ছত্রাককে এই কেঁচোটা ভক্ষণ করবে। একে বলা হয় কি, মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এই যে খাদ্য শৃঙ্খল অসম্পূর্ণ, এ ধরনের শিকল বাস্তুতন্ত্রের যাবতীয় যে মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্কের অংশ মাত্র তৈরি করে। আর পরজীবী এবং মৃতজীবী খাদ্য শৃঙ্খল দুটোই কিন্তু অসম্পূর্ণ। আমি তোমাদের বলে দিলাম যে দুটোই অসম্পূর্ণ। আর অসম্পূর্ণ হওয়ার কারণ হচ্ছে উৎপাদক, এখানে কোনো উৎপাদক নেই, উৎপাদককে এরা খাবার হিসেবে গ্রহণ করছে না। আর এরা কি, এরা হচ্ছে আর একেবারে সম্পূর্ণ খাদ্য শৃঙ্খল কোনটা, শিকারজীবী খাদ্য শৃঙ্খল, যেখানে উৎপাদক রয়েছে, আমরা এটাকে বলতে পারি। কিন্তু এটা হচ্ছে একটা শিকারজীবী খাদ্য শৃঙ্খল। তো সুতরাং বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল, উৎপাদক যখন সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্যকারিতা মানে খাবার তৈরি করবে, আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অর্থাৎ এই উৎপাদকটা, এই ঘাসটা যখন খাদ্য তৈরি করলো, এর উপরই নির্ভর করবে কতটুকু ভূমিকা, কতটুকু গুরুত্বপূর্ণ। তারপরে এসো আমরা খাদ্যজাল সম্পর্কে পড়ে নিই। খাদ্যজাল কি, এই যে খাদ্য শৃঙ্খল, এই যে খাদ্য শৃঙ্খল, আমরা এখন খাদ্যজাল নিয়ে আলোচনা করব। খাদ্য শৃঙ্খল আমরা জেনে গেলাম। খাদ্যজালটা আসলে কি, বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল আছে। এই খাদ্য শৃঙ্খলের যে এখানে রাখো, এই খাদ্য শৃঙ্খলের যে খাদকগুলো, বিভিন্ন স্তরের খাদক আছে, আমরা আগেই জেনেছি যে বিভিন্ন স্তরের খাদক আছে। এই খাদকগুলো যখন একই খাদক, অর্থাৎ এই একটা খাদক কয়েকটা খাদ্য শৃঙ্খল তৈরি করতে পারে, কয়েকটার সাথে সংযুক্ত হতে পারে। তার মানে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলে একই খাদক বিভিন্ন স্তরে স্থান পায়, বিভিন্ন স্তরে সে স্থান পায়, তাকেই বলা হয় কি খাদ্য জাল। অর্থাৎ বিভিন্ন স্তরে স্থান পেয়ে একটা জালের সৃষ্টি করে। আমরা যেরকম আগে যেরকম পড়েছিলাম কৈশিক নালিকা, রক্তের কৈশিক নালিকা একবার জালের মতো তৈরি হয়েছে, ঠিক এরকম। তাহলে একটা বাস্তুতন্ত্রের খাদ্য শিকলে, অর্থাৎ এই যে খাদ্য শিকল, এই খাদ্য শিকলের মনে করে এই ফড়িংটা বিভিন্ন স্তরে স্থান পেতে পারে। সে প্রথম স্তরে পেতে পারে, সে দ্বিতীয় স্তরে পেতে পারে, সে তৃতীয়
মানে বিভিন্ন স্তরে পেতে পারে, তখন এটা কি হয়, জালের মতো আকার ধারণ করে, তখন একে বলা হয় কি, খাদ্য জাল। এই যে খাদ্য জাল, এই খাদ্য জাল আমরা তো আগেই বলেছি যে একটা পুকুরের বাস্তুতন্ত্র, একটা বাস্তুতন্ত্র, যে কোনো নির্দিষ্ট স্থানের বাস্তুতন্ত্র কিন্তু স্থলজ এবং জলজ আছে। তো আমরা এখন একটা বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করি। এই বাস্তুতন্ত্রটা কি, একটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, মানে জলজ বাস্তুতন্ত্র। এই জলজ বাস্তুতন্ত্রে কি হয় দেখো, আমি তোমাদের খাদ্য জালটা আরেকটু দেখাই দিই। যদি আজকে ছবি দেখাতে পারলাম না তোমাদের ভালো করে, মনে করো এটা হচ্ছে একটা শৈবাল, এই হচ্ছে একটা শৈবাল। তো আমরা পড়বো হচ্ছে খাদ্য জাল। এখন আমাদের টপিকটা হচ্ছে কি, খাদ্য জাল, খাদ্য জাল। এই হচ্ছে শৈবাল। এই যে শৈবাল, এই শৈবালকে আবার দেখো, এই শৈবালকে আবার ছোট মাছ খেতে পারে। এই শৈবালকে ছোট মাছ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে, ছোট মাছ। আবার দেখো এই শৈবালকে কিন্তু জুপ্ল্যাঙ্কটন, আমরা আগের দিন জুপ্ল্যাঙ্কটন বলেছিলাম, মনে আছে তোমাদের? জুপ্ল্যাঙ্কটন কি, ভাসমান, পানিতে ভাসমান যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ, একে আবার জুপ্ল্যাঙ্কটন খাবে। অর্থাৎ এই শৈবালকে উভয়ই খাচ্ছে, কিন্তু শৈবালকে জুপ্ল্যাঙ্কটনও খাচ্ছে, শৈবালকে আবার ছোট মাছও খাচ্ছে। আবার দেখো এই যে জুপ্ল্যাঙ্কটন, এই জুপ্ল্যাঙ্কটন আবার কে খাবে, এই জুপ্ল্যাঙ্কটন আবার এখানে মনে করো বড় মাছ আছে, একটা বড় মাছ আছে, এই বড় মাছটাকে এই জুপ্ল্যাঙ্কটনও খেতে পারে, আবার এই ছোট মাছটাও খেতে পারে। আবার দেখো এই যে এইখানে একটা বাজ পাখি আছে, এখানে একটা বাজ পাখি, না বাজ পাখি, এই বাজ পাখি আবার এই বড় মাছকে বাজ পাখি খেতে পারে, আবার একে এ খেতে পারে, এ এ তাহলে দেখো এই যে একটা জালের সৃষ্টি হয়েছে, এখানে একটা জালের সৃষ্টি হয়েছে। একটা শৈবালকে জুপ্ল্যাঙ্কটন খাচ্ছে, এই শৈবালকে ছোট মাছ খাচ্ছে, আবার এই জুপ্ল্যাঙ্কটনকে ছোট মাছ খাচ্ছে। একটা একটা খাদক, এই খাদকটা বিভিন্ন স্তরের হতে পারে, এই খাদকটা বিভিন্ন স্তরের হতে পারে। আবার দেখো এই ছোট মাছকে বড় মাছ খাচ্ছে, জুপ্ল্যাঙ্কটনকেও বড় মাছ খাচ্ছে। আবার বাজ পাখি আছে, বাজ পাখি বড় মাছকেও খেতে পারে, বাজ পাখি আবার ছোট মাছকেও খেতে পারে। তার মানে এখানে কিন্তু একটা জালের সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যদি একে আলাদা করে দেখি, একে আলাদা করলে প্রায় 5টা আমরা খাদ্য শৃঙ্খল পেয়ে যাব। একে যদি আমরা আলাদা আলাদা ভাবে দেখি তাহলে আমরা একে 5টা খাদ্য শৃঙ্খল পেয়ে যাব। কিন্তু এই 5টা খাদ্য শৃঙ্খল একত্রে আছে, যে যা যেভাবে ইচ্ছা খেতে পারি। মনে করো একটা পুকুরের শৈবাল আছে, জুপ্ল্যাঙ্কটন আছে, ছোট মাছ আছে, বড় মাছ আছে, উপরে কি আছে, বাজ পাখি আছে, বাজ পাখি এসে খেয়ে নিতে পারে। তাহলে এই শৈবালকে এই জুপ্ল্যাঙ্কটন খেতে পারে, ছোট মাছ খেতে পারে, জুপ্ল্যাঙ্কটনকে ছোট মাছ খাবে, ছোট মাছকে বড় মাছ খাবে, জুপ্ল্যাঙ্কটনকে বড় মাছ খাবে, আবার বাজ পাখি এসে বড় মাছও খেতে পারে, ছোট মাছও খেতে পারে। তাহলে এক একটা মানে এক এক রকম হতে পারে। এই জন্য একে বলা হয় কি, খাদ্য জাল। এইটা কিন্তু একটা খাদ্য জাল। তাহলে এই খাদ্য জালকে যদি আমি আলাদা করে দেখি, দেখো একটা উদাহরণ দিয়ে আমরা দেখি যে শৈবালকে কে খাবে, জুপ্ল্যাঙ্কটন খাবে। শৈবালকে কে খাবে, মনে করো ছোট মাছ খাচ্ছে। আমরা প্রথমে ছোট থেকে শুরু করি, ছোট মাছ, এরপরে এই ছোট মাছকে কে খাবে, বড় মাছ। এই যে একটা। আবার কি হতে পারে, শৈবালকে জুপ্ল্যাঙ্কটন খাইলো, জুপ্ল্যাঙ্কটনকে বড় মাছকে বাজ পাখি। আবার কি হলো, শৈবালকে ছোট মাছ,
ছোট মাছ বড় মাছে বাজ পাখি। তারপরে আবার কি হবে, শৈবাল হচ্ছে জুপ্ল্যাঙ্কটন ছোট মাছকে খাবে, এবার এই ছোট মাছকে আবার বাজ পাখি খাবে। তার মানে একটা জালকে কিন্তু আলাদা করলে অনেকগুলো আমরা খাদ্য শৃঙ্খল দেখতে পাই। এক কথায় অনেক খাদ্য শৃঙ্খলের একটা একত্রিত সম্ভার জালের মতো সৃষ্টি হয়েছে, তাকে বলবো কি আমরা খাদ্য জাল। তাকে বলবো কি আমরা খাদ্য জাল। এই হচ্ছে খাদ্য জাল। তোমাদের আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে আমি বললাম কি যে একটা স্থলজ একটা জলজ, এটা কিন্তু হচ্ছে জলজ। আবার দেখো স্থলজ যদি আমরা দেখি, তোমাদেরকে একটু দেখাই দিই স্থলজ একটা। এই যে স্থলজ একটা দেখো, স্থলজ একটা খাদ্যজাল দেখা যাচ্ছে। এই যে স্থলজ একটা খাদ্যজাল দেখো, স্থলজ একটা খাদ্যজাল। এই যে খাদ্যজাল দেখো, এই স্থলজ খাদ্যজালে কি দেখতে পাচ্ছ, সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদকে কে খাচ্ছে, হরিণ খাচ্ছে। এই হরিণের মাংস আবার কিন্তু মানুষ খেতে পারে। আবার হচ্ছে দেখো, এই হরিণকে আবার মানে অনেক রকম এখানে দেওয়া আছে, অনেক রকম খাদ্য জাল এখানে দেওয়া আছে। সেই মানুষকে আবার বাঘ খেতে পারে, এই মানুষকে আবার বাঘ খেতে পারে। তাহলে এই যে একটা খাদ্য শৃঙ্খল, এটা ভালো হয়তো বা বোঝা যাচ্ছে না তোমাদের, বুঝতে পারছো কিনা তোমরা? তাহলে এই যে খাদ্য জাল অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্কিত, অর্থাৎ একটা এই ছোট এই উদ্ভিদটাকে হরিণ খাবে, এই হরিণটাকে কে খাবে, এই হরিণটাকে আবার আমরা এটাও বলতে পারি যে ছোট উদ্ভিদ, এই ছোট উদ্ভিদটাকে একটা ঘাস ফড়িং খাবে, তারপরে ব্যাঙ খাবে। ব্যাঙ আবার এই যে এখানে হচ্ছে সাপ আছে, সাপ খেয়ে নিতে পারবে। অর্থাৎ এই যে একটা জালের সৃষ্টি হয়েছে অনেকগুলো। এখানে একটা উদাহরণস্বরূপ সুন্দর করে দেওয়া আছে, দেখো ছোট উদ্ভিদ ঘাস ফড়িং, তারপরে হচ্ছে এই ঘাস ফড়িং খাচ্ছে কে, এই ঘাস ফড়িংটা খাচ্ছে হচ্ছে একটা খরগোশ, খরগোশ, এবং এই খরগোশটাকে খাচ্ছে আবার বাজ পাখি। অনেকগুলো এখানে আছে। এটা হচ্ছে একটা স্থলজ। তো এই যে একটা স্থলজ খাদ্য শৃঙ্খল, আমরা তাহলে জলজ এবং স্থলজ দুটো খাদ্য জালই দেখলাম, খাদ্য জাল। এই যে খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, এক কথায় অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সমাহারকে খাদ্য জাল বলা হয়। তো এই যে খাদ্য জাল কিংবা খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খলে পুষ্টি প্রবাহ কিভাবে হবে, পুষ্টি কিভাবে প্রবাহিত হবে? আমরা আগের দিন বলেছিলাম যে একটা থেকে আরেকটা পুষ্টি প্রবাহিত হয়। পুষ্টি কিভাবে প্রবাহিত হবে? দেখো, সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদক কি করলো, উৎপাদক খাদ্য তৈরি করলো। উৎপাদক খাদ্য তৈরি করার পরে কি করবে, সে তার নিজের জন্য কিছু গ্রহণ করবে। গ্রহণ করার পর বাকিটা কি করবে, তার শরীরে সঞ্চয় করে রেখে দেবে। এবং এই সঞ্চিত খাদ্যটা, অর্থাৎ তার শরীরে যে সঞ্চিত যে অংশটা, যে শক্তিটা, যে পুষ্টিটা, এই পুষ্টিটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, পর্যায় নেক্সট বাই নেক্সট হিসেবে একেবারে সর্বোচ্চ খাদক পর্যন্ত স্থানান্তরিত হবে। এভাবেই বাস্তুতন্ত্রে একটা পুষ্টি প্রবাহিত হয়। আর এই যে পুষ্টিতে যে শক্তি প্রবাহ, এই পুষ্টিতে যে শক্তি প্রবাহ, শক্তিটা কিভাবে প্রবাহিত হবে? শক্তিটাও ঠিক ওইভাবে প্রবাহিত হয় যে, মনে করো একটা সবুজ উদ্ভিদ কিছু খাদ্য তৈরি করলো, তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করার পর শর্করা এবং তাপশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করলো। এখান থেকে প্রথম স্তর কিছুটা গ্রহণ করলো, আবার প্রথম স্তরের খাদক যখন গ্রহণ করলো, সেখান থেকে আবার কিছুটা দ্বিতীয় স্তরে গেল, দ্বিতীয় স্তর থেকে আবার তৃতীয় স্তরে গেল। এভাবে একটা প্রবাহিত হবে, এভাবে ওই রাসায়নিক শক্তি, তাপ শক্তিটা প্রবাহিত হবে। এইভাবে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহটাও হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ একটু এলোমেলো হয়ে গেছে, সবাইকে কষ্ট করে একটু বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ। আর
তোমাদেরকে বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজ দিই, তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই বাড়িতে করবে, এবং স্কুল খুললে তখন কিন্তু বাড়ির কাজগুলো অনেক কাজে লাগবে। কোনো কারণে কোনো রকম একটা লিখতে দিলে তোমরা লিখতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে। তো হ্যাঁ, অবশ্যই সর্বোচ্চ খাদক থাকতে পারে, কেন থাকবে না? ময়ূর আছে, ময়ূর কিন্তু সর্বোচ্চ খাদক। ময়ূর সর্বোচ্চ খাদক। স্থলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে ময়ূর সর্বোচ্চ খাদক। প্রশ্ন করেছো তোমরা, তাহলে ময়ূর হচ্ছে সর্বোচ্চ খাদক। এবং গুইসাপ আছে, গুইসাপ কিন্তু সর্বোচ্চ খাদক। গুইসাপটাও কিন্তু সর্বোচ্চ খাদক। তাহলে অবশ্যই স্থলজ বাস্তুতন্ত্রে সর্বোচ্চ খাদক আছে। তো ঠিক আছে, এভাবে তোমরা প্রশ্ন করবে, আর আমিও চেষ্টা করবো যতটুকু পারি তোমাদের উত্তর দেওয়া। তোমরা বাড়িতে খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খলটা ভালো করে পড়ে নিবে এবং খাতায় লিখে নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।